Let me first thank Changemakers, Mr. Zaki, for this opportunity to revisit an area which has been a passion for them, renewable energy and the related challenge of finance, because both come into play. And of course, we have just heard from a very dear friend of Bangladesh, His Excellency the Ambassador of UAE. I have had the pleasure of interacting with him on various occasions, and he really wants to take Bangladesh-UAE relations to a new height, and also allow us to benefit from the huge potential that exists. And thank you for your presence. I also thank all the distinguished panelists who have spoken before me. I will speak in Bangla as well as English because most of the audience is from Bangladesh. প্রথমে আমি যে বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করব সেটা হচ্ছে আমরা শুধু জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে রিনিউয়েবল এনার্জিতে প্রেক্ষাপটে আমরা দেখি না। এটা আসলে একটা সার্বিক একটা বিষয়। এখানে বর্জ্য ব্যবস্থাপনা, এখানে পরিবেশ, এখানে বন, জীববৈচিত্র্য সবকিছু এটার সাথে কিন্তু সম্পৃক্ত। এবং আমার মনে হয় আমাদের কিন্তু অনেক সম্ভাবনা আছে। আমাদের প্ল্যানিং কমিশন থেকে যেটা বলছিল যে প্রায় 1500-1600 মেগাওয়াটের একটা সম্ভাবনা আছে। এখানে আমাদের দীপাল বড়ুয়া সাহেব আছেন, উনি অনেকদিন কাজ করছিল। আমাদের যে ডিজেল যে জেনারেটেড পাম্প যেগুলো আছে, যেগুলো আমরা কৃষির জন্য ব্যবহার করি, সেচের জন্য ব্যবহার করি, সেখানে যদি আমরা রিনিউয়েবল এনার্জির একটা ট্রান্সফরমেশন আনতে পারি, সেখানে প্রায় 5000 মেগাওয়াট আমরা রিনিউয়েবল এনার্জি আমরা জেনারেট করতে পারি। তারপর মানে আমরা আসলে অনেক কথা বলেছি, অনেক কথা বলি, তবে শুধু একটা নিয়ে যদি আমরা শুরু করতে পারি, সেটা কিন্তু অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসবে। এখানে আরো অনেক বিষয় আছে যে আমরা যে ভর্তুকি দেই, যেটা আমাদের কিনোট প্রেজেন্টেশন এসছে, তারপরে আমাদের প্রাইভেট সেক্টর ফান্ডিং কতটুকু হবে, সরকারের পক্ষ থেকে কতটুকু হবে, এই সব বিষয়গুলো আছে। তবে আমার মনে হয় একটা জায়গায় যদি আমরা কাজটা শুরু করতে পারি, ইটকনের সাথে বসে অন্যান্য যারা আছে, তাহলে কিন্তু একটা পরিবর্তন চলে আসবে। কারণ আমাদের যে নতুন আমরা যে ইন্টিগ্রেটেড পাওয়ার এবং এনার্জি মাস্টার প্ল্যান আমরা যেটা করেছি, সেখানে আমরা বলছি যে 2040 সালের মধ্যে আমাদের 40% হতে হবে ক্লিন অ্যান্ড রিনিউয়েবল। আমরা ক্লিনটা বলি কারণ আমাদের নিউক্লিয়ারও আছে, সুতরাং এখানে সব নিউক্লিয়ার ইজ নট রিনিউয়েবল, সো আমরা বলি ক্লিন অ্যান্ড রিনিউয়েবল। তো এই দুটাতে আমাদের 40% যেতে হবে। আমাদের আইনে আছে যে মিনিমাম 10% রিনিউয়েবল এনার্জি, তবে বাস্তবে এখনো মনে আমরা 4 বা 4.5% আছি। আর এটা ঠিক যে আমাদের যে নিঃসরণ আমরা যেটা করি, এটা বর্তমানে আমরা 0.47 বলি, তবে এটা কিন্তু বাড়ছে। আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই, হয়তো মানে আমরা এই বছরের শেষে বা আগামী বছর যখন আমরা দেখবো, এটা বেরিয়ে হয়তো 1-এর কাছাকাছি চলে যেতে পারে, 1%। তবে সেটাও কিন্তু দ্যাট ইজ নট জাস্ট দ্য রিজন ফর আস টু মেক দিস ট্রানজিশন। আমরা এই ট্রানজিশনটা কেন করছি, রিনিউয়েবল এনার্জিতে আমি কেন যাব? আমার নিঃসরণ যদি এত কম হয়ে থাকে, তাহলে রিনিউয়েবল এনার্জিতে আমার যাওয়ার প্রয়োজনটা কি, আমার যুক্তিটা কি? এবং সেখানে কয়েকটা বিষয় চলে আসে। একটা তো আমরা যেটা শুনলাম যে এটার যে মানে উৎপাদন খরচটা অনেক কম, এবং এটা মানে চিপার ইলেকট্রিসিটি। এবং আমরা জানি যে এখন যে আমরা মানে বিদ্যুতের দাম আবার যে একটু বাড়ছে, সেটা আবার আমাদের বর্তমানে যে মূল্যস্ফীতি আছে, ইনফ্লেশন আছে, তার উপর আরেকটা চাপ তৈরি করবে। তো একটা হচ্ছে কস্ট আমরা কমাতে পারছি, দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। যদি এখানে একটা আছে যে আপনার যে কর্মসংস্থানের যে একটা সম্ভাবনা আছে রিনিউয়েবল এনার্জিতে, সেটাকে আমরা ক্যাপচার করতে চাই। আরেকটা হচ্ছে প্রযুক্তিগতভাবে আমাদের একটা বিশাল একটা সম্ভাবনা আছে। আমি একটা শব্দ প্রায় ব্যবহার করি, সেটা হচ্ছে লিপফ্রগ, যে আমাদের বর্তমান যে উৎপাদন, হ্যাঁ কিছু চ্যালেঞ্জ আছে যেটা আমাদের সেটার সম্মানিত চেয়ারম্যান বলেছেন। তো আমাদের বর্তমান চাহিদা হচ্ছে 14,000, কিন্তু আমাদের সক্ষমতা বা আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি হয়তো 25,000-এর কাছাকাছি। তো এখানে কিন্তু একটা মানে ভালো একটা কুশন আছে, যে 11,000 মেগাওয়াটের একটা কুশন আছে। তো এই কুশনটাকে আমরা কিভাবে ব্যবহার করব? তা আমি এখন হুট করে
গতকালের যে প্রযুক্তি সেটাকে আমি এমব্রেস করতে চাই না। আমি একটু ওয়েট করে, যেহেতু আমার সময় আছে, আমার উপরে চাপ নাই, সবচেয়ে আধুনিক যে প্রযুক্তি আছে সেটাকে আমি গ্রহণ করতে চাই, এবং সেটা হচ্ছে লিপফ্রগিং। তো সেই কাজটা যদি আমরা করতে পারি, কারণ আমরা জানি যে বিজ্ঞান, ইনোভেশন এবং রিনিউয়েবল টেকনোলজির যে যে গতিটা, যেভাবে এটা নতুন ভাবে বা নতুন দিগন্তে চলে যাচ্ছে, আমরা সেই লেটেস্ট টেকনোলজিটাকে আমরা এমব্রেস করতে চাই। এবং সেটা যদি আমরা করি, তাহলে হয়তো সেই প্রযুক্তি আমাদের সাথে আরো 5, 6, 7 বছর থাকবে। তারপর হয়তো আরেকটা কোয়ান্টাম লিপ আসবে, তখন সেটা যখন আসে সেটা দেখা যাবে। তো এই কাজটা আমরা করতে পারি। এবং আমাদের যে COP28 যেটা নিয়ে আমরা কথা বলছি, COP28 এর কিন্তু কয়েকটা বড় অর্জন আছে। And Excellency, I'm talking about the achievements of COP28. One is that for the first time in any COP process, coal was mentioned and fossil fuels are mentioned, because we are talking about moving away from fossil fuels, and that was a big statement. And if I may say that, there were a lot of doubts, there were a lot of comments, statements, whether the head of a fossil-based industry can actually chair the COP process, but the person actually delivered. Now it may seem as a surprise, but this was the first COP that actually talked about a transition. And we also know, of course, that globally we have to triple renewable energy by 2030, and, which is important, double energy efficiency also by 2030. So we shouldn't just talk about going to renewables, we should also talk about energy efficiency and how we can double that. So that is also a very important part. I saw there was two very positive news over the last 3 or 4 days. One is that it appears that emissions have finally started to peak. So we could already be, this year could be the year where emissions have peaked. And we know that for us to achieve net zero by 2050, emissions have to peak latest by 2025. And then we have to reduce 47% by 2030, and then we have a realistic chance of achieving net zero by 2050. So that was the one good news, that global emissions have actually peaked. The second good news is that apparently the 100 billion, which we have been talking about since 2009, this was also achieved last year. But of course, Bangladesh has some points on that, because the mix between adaptation and mitigation is not 50-50. That was the original intention of the 100 billion. That 50% will be for adaptation, 50% for mitigation. But in reality, it is 80% mitigation and 20% adaptation. And for Bangladesh, adaptation is the most important part. The second point, or the second observation that Bangladesh has, is that it has to be new and additional finance. It cannot be ODA, it cannot be previous commitments, which are now repackaged as climate finance. So here the most important point is, we still don't have a definition of climate finance. So when we talk about climate finance, here we are talking about climate finance also. But there is no internationally agreed definition of climate finance. So when we meet in Baku in Azerbaijan this November, and this is already being known as the Finance COP, because it has to agree on a definition of climate finance, and we have to establish the new collective quantifiable goal, the NCQG on climate. And this is very ambitious, because we are thinking about moving from billions to trillions. But the billions have not been delivered. So, and we are talking about trillions. So I don't know how we will make that transition. But this is a COP that really has to deliver. And I'm very happy, and I'm saying this in English so that, Excellency, you can also convey. There is now a troika of the COP presidencies. So the UAE president, the Azerbaijan president, and the COP30 president, which is COP30 will be held in Belém in Brazil, they have formed a troika, so that there is continuity on the UAE consensus that we have, and I think this is very encouraging. So please impress upon the troika from your own side the absolute imperative of delivering on the NCQG.
because the cost of adaptation is simply going through the roof. And the reason why I was late is I was in a meeting in Sabah. This was called by our ERD, and there were about 16 ministries. And we are talking about the new climate development partnership. This is an initiative of the government of Bangladesh where we have all of the development partners in one platform. So what we want to see in the future is not ADB funded projects, is not World Bank funded projects. We want to hear about Bangladesh projects, Bangladesh owned, Bangladesh prioritized, Bangladesh identified projects, which are then funded by the development partners. So we set our own priorities. And by having all of the development partners together, we avoid duplication, we avoid fragmentation of resources, we avoid overlapping. So these are all very important. So this whole renewable energy piece is going to fit in that Bangladesh climate development partnership. And I think the private sector is also there. So when we talk about now, we talk about vertical finance. So in the past, the sources of finance were bilateral or multilateral. Now we are talking about the private sector. We are talking about philanthropies coming in and investing. So we are trying to broaden the scope of investment in the country. We are trying to get everyone. And I would also urge Your Excellency to talk to companies in UAE, because I think there are great opportunities. The chairman of SHEDA mentioned that we have an issue with land, because Bangladesh land is scarce. We also want to protect our agriculture. We want to ensure food security. So we don't want to see agricultural land being used. But Bangladesh is also a land of waters, of rivers. So floating solar, I would propose to you, is an opportunity. We have lots of problems. And I think I spoke with SHEDA once, even if we start in Hatirjheel, where we have that very large water body, and we have a floating solar there. And now the technology actually allows us to do floating solar and fish farming. আমরা কিন্তু আপনার এই যে পানির উপরে সোলার প্যানেলগুলো বসিয়ে নিচে মাছের চাষ আমরা করতে পারি। সো আমাদের যেহেতু জমির স্বল্পতা আছে বা জমি নিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, আমরা ফ্লোটিং সোলারের দিকে যেতে পারি। সুতরাং দুটো সম্ভাবনার জায়গা, একটা হচ্ছে আমাদের কৃষি খাতে আমরা বর্তমানে যে ডিজেল চালিত যে পাম্পগুলি আছে সেগুলিকে যদি আমরা সোলারে কনভার্ট করতে পারি। আরেকটা হচ্ছে আমাদের যে ওয়াটার বডিগুলো আছে, জলাশয়গুলো আছে, সেখানে যদি আমরা প্যানেল বসিয়ে সোলার উৎপাদন করতে পারি। আমার মনে হয় এই দুটো আমাদেরকে কিন্তু অনেক দূর এগিয়ে দেবে। আর আমি যদি 5,000 শুধু আমার এই যেটা বর্তমানে যে ডিজেল চালিত যে পাম্পগুলো আছে সেগুলো আমি জানি না, বর্তমানে 12 লক্ষ 13 লক্ষ। তো চিন্তা করেন 13 লক্ষ পাম্প সারা বাংলাদেশে কিন্তু আছে। আর আমি সেদিন আরেকটা পড়ছিলাম যে এখন আপনার ওই মোবাইল সোলার প্লান্টগুলি আছে, যে একটা ট্রাকের উপরে বসিয়ে যখন যেই জায়গায় দরকার আপনি সেখানে নিয়ে গেলেন এবং নিয়ে যেয়ে সেখানে আবার চালু করা যায়। সো there is a lot of advancement. So let us focus on that. One would be the floating solar and the other would be for the pumps. এবং এখানে change makers, you can also play a role. I think we can do that. The other very appropriate point that came out in the presentation on the keynote, I would like a copy of that, is the issue of debt. এই যে আমাদের যে ঋণের যে বোঝাটা, কারণ দেখেন আমরা তো জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট জাস্টিস নিয়ে আমরা কথা বলি। তো ক্লাইমেট জাস্টিসের একটা বিষয় তো হচ্ছে যে আমরা এই সমস্যা তৈরি করি নাই, তবে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দ্বিতীয় হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত তাদের কিন্তু অ্যাডাপ্ট করার সক্ষমতা সবচেয়ে কম, আমাদেরকে বাধ্য করা হচ্ছে অ্যাডাপ্ট করতে আমাদের সক্ষমতার বাইরে। আর তৃতীয়টা হচ্ছে যে আমরা দেশ হিসাবে যে পরিমাণ অর্থ এখন বরাদ্দ করছি অভিযোজনের জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য, ওই অর্থ কিন্তু আমরা অন্য খাতে আমরা বিনিয়োগ করতে পারতাম। যেমন বর্তমান অর্থ বছরে আমাদের নতুন বাজেট আসবে কয়েকদিন পরে, তো বর্তমান যে অর্থ বছর আছে সেখানে সরকার 37,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করেছে আপনার অভিযোজনের জন্য এবং 25টা লাইন মিনিস্ট্রির মাধ্যমে। তো চিন্তা করেন আজকে যদি আমাদের এই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জটা না থাকতো, তাহলে তো এই অর্থটা আমরা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করতে পারতাম,
শিক্ষায় করতে পারতাম, তথ্য প্রযুক্তিতে করতে পারতাম, অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচারে করতে পারতাম। সুতরাং আমি এখন বাধ্য হচ্ছি চুজ করতে যে আমি কি এখন জলবায়ু পরিবর্তনের সাথে আমি যুদ্ধ করব, নাকি আমি একটা ক্ষুধামুক্ত বাংলাদেশ আমি গড়ে তুলব। এইটা তো কোনো দেশের জন্য এটা কিন্তু ফেয়ার হতে পারে না। সুতরাং আমাদের এই চ্যালেঞ্জগুলি আছে, এবং সেই প্রেক্ষাপটে যেটা বলবো, আমরা যে এই ধরনের অর্থায়নের সহযোগিতা পাই, বিশেষ করে অ্যাডাপ্টেশনের জন্য, এটা অবশ্যই গ্রান্ট এবং কনসেশনাল হতে হবে। কারণ আমি যদি সেই অর্থ আবার একটা বাণিজ্যিক ঋণ হিসাবে নিই, এটা তো আমার উপরে দুটো ইম্প্যাক্ট আসছে। আমার যে ঋণের যে বোঝা আছে, আমার যে ডেট সার্ভিসিং আছে, সেটা আমি আবার বাড়িয়ে দিচ্ছি। তো তাহলে আমার যে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন আছে যে 2041 সালের মধ্যে আমরা একটা উন্নত দেশ হব, সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। কারণ একদিকে আমরা বিনিয়োগ করব, আমরা ঋণ নেব, আবার সেই ঋণ আমাকে ফেরত দিতে হবে, আমার সেটা যে সুদ যেটা আছে সেটা দিতে হবে। সেটা আমি কেন করব? তো এই একটা জায়গায় আমার মনে আমরা বাংলাদেশ হিসাবে আমাদের সবাইকে একই কথায় একই সুরে বলা উচিত যে ইট হ্যাজ টু বি গ্রান্ট অর হাইলি কনসেশন, ইট ক্যানট বি কমার্শিয়াল লোনস। তো এই চ্যালেঞ্জগুলো আমাদের আছে, তারপরেও আমাদের এগিয়ে যেতে হবে। এবং আপনারা এটা সবাই অবগত আছেন যে আমরা যখন শুধু বাংলাদেশে না, বাইরেও যখন আমরা কথা বলি, সবাই কিন্তু বলে যে দেখো বাংলাদেশ, তোমরা 2009 সালে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড তোমরা গঠন করেছে, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছিলেন। তখন জলবায়ু পরিবর্তন নিয়ে এত আলোচনা হতো না, বা এটার যে অর্থায়নের যে একটা বিশাল চ্যালেঞ্জ আছে, চাহিদা আছে, এই নিয়ে কেউ কোনো কথা বলতো না। এখন দেখেন আমরা 2009-এ আমরা আমাদের নিজস্ব তহবিলে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড আমরা গঠন করেছি। সো আমরা এইভাবে আমরা বলি যে আমরা বাংলাদেশ শুধু সমস্যার একটা জায়গা না, বাংলাদেশ হচ্ছে সমাধানের ক্ষেত্রে একটি সম্ভাবনার দেশ। আমরা সমাধানও আমরা দিতে পারি। আমাদের লোকালি বেসড অ্যাডাপ্টেশন বলেন, ডক্টর সেলিমুল হকের যে একটা ট্রিবিউট এখানে ছিল, বিকজ আমরা লোকালি বেসড অ্যাডাপ্টেশন করি, আমরা কমিউনিটিকে আমরা ইনভলভ করি। সেই কারণে আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, উইচ ইজ এক্সিলেন্সি রেফার টু, সব ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা চাই আমাদের ইকোনমির যে ট্রান্সফরমেশন, আমরা একটা ফসল বেসড ইকোনমি থেকে আমরা এখন একটা রিনিউয়েবল, ক্লিন, গ্রিন ইকোনমির দিকে যেতে চাই। সেখানেও উই ওয়ান্ট বাংলাদেশ টু বি এ রোল মডেল। আর আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যেটা এখন করা হয়েছে, আমরা ওটাকে বলি গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট। এটা কিন্তু এখন সরকারের একটা মূল নীতি। আগামীতে যে বাজেট হবে সেখানেও কিন্তু আপনারা দেখবেন গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট। তো রেজিলিয়েন্সের একটা সীমা আছে, অ্যাডাপ্টেশনের একটা সীমা আছে। আমরা এই কাজগুলি করব, এবং এখানে যখন আমরা ফসল ফুয়েলের সাবসিডির কথা আপনারা বলছিলেন যে $7 ট্রিলিয়ন, তো একদিকে আমরা বলছি রিনিউয়েবল এনার্জিতে যাও, সারা বিশ্ব যেটা বলে, আবার অন্যদিকে আমরা সাবসিডি দিচ্ছি ফসল ফুয়েলকে। এটা তো সাংঘর্ষিক, এটা কিন্তু পরস্পর বিরোধী, এটা হতে পারে না। আবার আমরা বলছি যে আমাদের এমিশন কমাতে হবে, বাট সব জায়গায় দেখছি যে আমাদের এমিশন বেড়ে যাচ্ছে। আর আমরা শুধু টেম্পারেচার না, আমি আপনাদের সবাইকে যেটা বলবো, আপনারা CO2 ppm যেটা আছে সেটা বোঝার চেষ্টা করেন, সেটার উপর নির্ভর করে টেম্পারেচার। এখন CO2 যদি আমি ppm দেখি, বর্তমানে হচ্ছে 428, সেফ লেভেল, নিরাপদ লেভেল হচ্ছে 280। আর যদি অতীতে যেতে চান, অতীতে কোন সময় আমাদের CO2 ppm বর্তমানে যে জায়গায় আছে ছিল, ওটা কারো কোনো ধারণা আছে কত বছর আগে? 3 মিলিয়ন বছর আগে। 3 মিলিয়ন, 3 বছর, 30 বছর, 300 বছর, 3000 না, 3 মিলিয়ন বছর আগে। এবং সেটা যদি কন্টিনিউ করতে থাকে, বিজ্ঞান কি বলে, এই যে আমরা এখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বলছি, এটা বর্তমানে যেখানে আছে তার থেকে 10 থেকে 20 মিটার আরো উচ্চতায় ছিল। তার আমরা এখন সেই জায়গায় যাচ্ছি। তাহলে বাংলাদেশ কোথায় থাকবে? কোন দেশ থাকবে? সব দেশে তো তলিয়ে যাবে। তো এটা আমাদের শুধু বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ না। আর আরেকটা কথা বলে শেষ করবো যে
আমি কিন্তু যে কথাটা বলছি আপনারা ভেবে দেখেন, এটা আমরা বলি 1.5 ডিগ্রি এবং আমরা বলি অ্যাম্বিশন। আমি এটা মানতে রাজি না। 1.1 কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে একবার ভেবে দেখেন, আর আমরা বলি 1.5। 1/10 অফ আ ডিগ্রি চেঞ্জে ইম্প্যাক্ট কিন্তু বিশাল। আর আমি যখন অ্যাম্বিশনের কথা বলবো, যেখানে আমি বর্তমানে 1.1 আছি, আমার তো বলা উচিত আমি 1-এ যেতে চাই। বর্তমানে যেই জায়গায় আছি তার চেয়ে আরো খারাপ জায়গায় যে বলছি সেটা অ্যাম্বিশন। তো 1.5 ক্যানট বি অ্যাম্বিশন। অ্যাম্বিশন যদি হতে হয়, ইট হ্যাজ টু বি 1 ডিগ্রি সেলসিয়াস, হুইচ ইজ আ সেফ লিমিট। 1.5 কি হবে কিন্তু আমরা কেউই জানি না। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে 1.5 হলে সবই ঠিক হয়ে যাবে, এটা কিন্তু না। বর্তমানে এই যে আপনারা এখন তাপমাত্রার কথা বলছেন বা আমরা হিট আইল্যান্ডের কথা বলছি, এটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং ক্লাইমেট চেঞ্জের ভারটা এতই বাড়তে থাকবে, স্বাস্থ্য আসবে, এখানে আরো অনেক বিষয় আসবে, তখন একটা পর্যায়ে যেয়ে কিন্তু অভিযোজন আর সম্ভব হবে না। সেই জন্য আমাদেরকে একদিকে যেমন রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে হবে বাংলাদেশের ভিতরে, যে কারণগুলোর জন্য বললাম, আন্তর্জাতিকভাবে আমাদের কিন্তু ওই জায়গায় আমাদের ফোকাসটা, চাপটা রাখতে হবে। কারণ এটার সমাধান হচ্ছে আপনার আমাদের টেম্পারেচার, তাপমাত্রা কমাতে হবে, আমাদের এমিশন কমাতে হবে, এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্বকে এই ট্রানজিশনে যেতে হবে। এবং বর্তমানে যে ডাবল স্ট্যান্ডার্ড আছে, মানে ডাবল স্ট্যান্ডার্ড কথাটা বেশ শক্ত, বাট আমি ব্যবহার করতে চাই। কারণ আপনারা একদিকে সারা বিশ্ব সাবসিডি দিয়ে যাবে, ভর্তুকি দিয়ে যাবে, ফসিল ফিউলকে এনকারেজ করবে, আবার বাংলাদেশের মতো দেশকে বলবে যে তোমরা অ্যাডাপ্ট করো, তোমরা রেজিলিয়েন্স বাড়াও। এটা তো সব বিরোধী, এটা হতে পারে না। যাই হোক, আমি আজকের এই আয়োজনের জন্য চেঞ্জ মেকার্স এবং আপনারা সবাই যারা এসছেন, থ্যাংক ইউ টু ইউর এক্সেলেন্সি অ্যান্ড অল অফ আওয়ার ভ্যালিউড প্যানেলিস্ট। আমি আশা করি আপনাদের যে ডেলিবারেশনগুলো হবে সেগুলি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরাও চেষ্টা করব। আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে কথা বলার না, মানে আপনারা কি ভাবছেন বা বিজ্ঞান আমাদেরকে কি বলছে বা গবেষণার মধ্যে নতুন কোনো মাত্রা আছে কিনা, সেগুলো আরেকটু মানে ভালোভাবে বোঝার জন্য, যেন পরবর্তীতে আমরা যে সিদ্ধান্তগুলো গ্রহণ করব, আমরা যে নীতি অনুসরণ করব, সেটার সাথে যেন আমাদের চাহিদা একটা মিল থাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী বাংলা।